নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন খবর দেখে নেব আগামী আধ ঘন্টায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। বৃষ্টি ভেজা দিল্লির রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু। জাতীয় রাজনীতিতে হঠাৎ করে তৎপরতা। মঙ্গলবার দিনভর প্রথমে কমলনাথ, পরে আনন্দ শর্মা, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে। বৃষ্টি ভেজা দিল্লির রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু। জাতীয় রাজনীতিতে হঠাৎ করে তৎপরতা। মঙ্গলবার দিনভর প্রথমে কমলনাথ, পরে আনন্দ শর্মা, অভিষেক মনু সিংভি। যে হাত ছেড়ে মমতা একদিন বেরিয়ে এসেছিলেন, সেই হাত ধরেই এদিন তৎপর ছিলেন মমতা। 21শে জুলাইয়ের ভাষণেই মমতা স্পষ্ট করেছিলেন 2024কে মাথায় রেখে জোটবদ্ধ হওয়ার সঠিক সময় এটাই। আর কালক্ষেপ না করে ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপিকে গদিচ্যুত করতে। সেই মতো মমতার এবারের দিল্লি সফরে সাজানো আছে একের পর এক কর্মসূচি। এরপর মমতা বৈঠক করবেন সোনিয়া গান্ধীর সঙ্গে। বৈঠক হওয়ার কথা শরদ পাওয়ারের সঙ্গেও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সাক্ষাৎ করবেন মমতার সঙ্গে। আসমুদ্র হিমাচল বিরোধী ঐক্য গড়ার লক্ষ্য নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। थर्ड टाइम चुनाव होने के बाद बंगाल का जनता को आशीर्वाद लेके हमारा जो गवर्नमेंट आए, उसका बाद प्राइम मिनिस्टर का साथ, चाहे राष्ट्रपति जी का साथ हमारा मुलाकात करने का मौका नहीं मिला। एक दफे प्राइम मिनिस्टर गया था कलाई कुंडा में, तब तो हम वो मीटिंग था, उसमें इंडिविजुअल मीटिंग करने का कोई ये नहीं था। तो इसी के लिए मैं आफ्टर 2 years दिल्ली में आया और हम प्राइम मिनिस्टर का पास मिलने के लिए गया था। ये विजिट हमारा पूरा काटिसी विजिट है कि चुनाव का बाद एक दफे भेंट करने पड़ता ही है सब। ये हमारा कॉन्स्टिट्यूशन का मुताबिक एक प्रोटोकॉल होता है। মমতাকে পুরোভাগে রেখে যে তারা জোটবদ্ধ হতে আগ্রহী তা আগেই বুঝিয়েছে বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্বের একাংশ। কিন্তু এখনই নিজেকে নেত্রীর পদে বসাতে নারাজ মমতা। তার সাফ কথা, তিনি নন, নেতৃত্ব দেবে দেশ। हमने लीड करेंगे। नो नो, कंट्री विल लीड। वी आर द फॉलोअर्स। তৃণমূল কংগ্রেস বা আপনি ডান বা আছেন, আপনারা তো অটোমেটিক চয়েস হয়ে উঠছে। আপনারা ভালো থাকুন, বৃষ্টিতে ভিজবেন না। আপনারা मुकुलेर बाड़ी के बसছেন না কেন? मुकुलेर बाड़ी तो बसতে বললাম। आप लोगों को मुकुल के घर में बैठने के लिए इंतजाम किया है। अच्छा, আমি এখনই যাচ্ছি। বিরোধী জোটের রাজনীতি দিল্লিতে নতুন নয়। অতীতেও বহুবার দিল্লি দখলের জন্য এক ছাতার তলায় আসার চেষ্টা করেছে আঞ্চলিক দলগুলি। কিন্তু কিছু ক্ষেত্রে সাময়িক সাফল্য পেলেও অধিকাংশ ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়েছে সেই সব প্রচেষ্টা। অস্তিত্ব সংকটে পড়া দলগুলি এক হওয়ার চেষ্টা করছে বলে কটাক্ষ বিজেপির। অপোজিশনের ফেস কে সেটা আমরা ঠিক করতে পারি না। অনেক চেষ্টা হয়েছে, হতে পারে যে কোনো পার্টিতে আজকে সেরকম নেতা নাই, তাই মমতা ব্যানার্জি যেহেতু তৃতীয়বার মুখ্যমন্ত্রী, তাকে ধরে নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবাংলার কী অবস্থা করেছেন উনি। ভারতের লোক যদি পশ্চিমবাংলার বাস্তব অবস্থা জানতে পারে, শিউরি উঠবে। তারা চাইবে না যে এরকম কোনো লোককে প্রধানমন্ত্রী হোক। আর পশ্চিমবাংলার মানুষও সেই সুযোগ ওনাকে দেবেন না যে দিল্লি আসবেন। গতবারে 34 থেকে 22 হয়েছে, এবারে আরও অবস্থা খারাপ হবে। বিরোধীদের একত্র করার চেষ্টা মমতা আগেও করেছেন, কিন্তু তা কোনোবারই পূর্ণতা পায়নি। এবার 3 বছর হাতে থাকতেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন মমতা। দিল্লি এখনো বহুদূর। গন্তব্যে কি পৌঁছতে পারবে বিরোধী ঐক্য? এটাই এখন প্রশ্ন। রিপাবলিক বাংলা। মমতার দিল্লি সফর ঘিরে তুঙ্গে চড়ছে পারদ। দেশের স্বার্থে বিরোধীদের একজোট হওয়ার বার্তা তৃণমূলের। অন্যদিকে মমতার এই সফরকে পাল্টা কটাক্ষ বিজেপির। দিল্লি সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফর ঘিরে জাতীয় রাজনীতিতে তুঙ্গে চর্চা। জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে ক্রমেই উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, বেঙ্গল মডেলকে সামনে রেখেই পরিবর্তন আসবে কেন্দ্রে। বাংলার স্বার্থে, দেশের স্বার্থে মমতা ব্যানার্জির মতো নেতৃত্বকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা যারা কাজ করছেন, সেই কুশলী কারিগররা রয়েছেন, আমি তাদের পথ অনুসরণ করব, এটাই আমার ইচ্ছে। এটা তো এই গোটা মহল, যে পরিবেশ, যে পরিস্থিতি, এটাই তো বিকল্পের পদধ্বনিকে ত্বরান্বিত করছে। আর সেই পদধ্বনি শুনতে পেয়ে নরেন্দ্র মোদী তার সাংসদদের ডেকে ডেকে বলছেন, বাবা এবার গিয়ে গ্রামে থাকো, গ্রামে থাকো।
যদিও মমতার এই সফরকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব, উল্টে তৃণমূল সুপ্রিমোর দিল্লি সফর নিয়ে কটাক্ষও শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায়। ये देखिए, कोई भी नेता, कोई भी पॉलिटिशियन किसी से भी मुलाकात कर सकती है, इसमें कोई हर्ज नहीं है। बट आपको देखना पड़ेगा क्या ये मुलाकात यूटोपियन है, प्रीमेच्योर है, क्या ये लॉजिकल क्वेश्चंस को आंसर करती है। मेरे ख्याल से सोशल मीडिया में उसके आंसर्स हैं। क्या ये एसोसिएशन ऑफ अपॉर्चुनिज्म है। রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যও চলে, কেন্দ্রও চলে। যুদ্ধন্দেহী মনোভাব ত্যাগ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, এ তো একটা আনন্দের বিষয়। রাজ্যের দাবি দাবা নিয়ে তিনি কথা বলবেন, সুবিধা অসুবিধার কথা বলবেন, প্রধানমন্ত্রী শুনবেন, প্রধানমন্ত্রী বলবেন উনিও শুনবেন। সব মিলিয়ে মমতার দিল্লি সফর ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। রিপাবলিক বাংলা। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার শুনানি বুধবার, তার আগের দিনই কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য। হলফনামায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে উঠে এলো একাধিক প্রশ্ন। রাজ্যের অবস্থান নিয়ে কটাক্ষ বিজেপির। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার সরাসরি সংঘাতের পথে রাজ্য বনাম জাতীয় মানবাধিকার কমিশন। ভোট পরবর্তী হিংসায় আগেই কড়া রিপোর্ট দাখিল করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার তার পাল্টা হলফনামা জমা করল রাজ্য। সেই হলফনামায় কাঠগড়ায় তোলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এনএইচআরসির রিপোর্টের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। ইচ্ছাকৃতভাবেই নেতিবাচক রিপোর্ট দেওয়া হয়েছে। কমিটির সদস্যদের কয়েকজন বিজেপি ঘনিষ্ঠ, তাদের উপর কেন্দ্রীয় সরকারের প্রভাব রয়েছে। তাদের থেকে নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না। তাদের শুধুমাত্র অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছিল। সিবিআইকে দিয়ে তদন্ত করানোর কথা বলেছে কমিটি। ৩,৪২৮ পাতার রিপোর্ট প্রমাণ ছাড়াই অনুমানের উপর ভিত্তি করে একাধিক রাজনৈতিক নেতাদের অপরাধী বলা হয়েছে, কিন্তু কোন ভিত্তিতে তা উল্লেখ করা হয়নি। জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে এখতিয়ার ভঙ্গের অভিযোগও তুলেছে রাজ্য। একই সঙ্গে রাজ্যের দাবি, যারা কমিটির সদস্য তারা অনেকেই বিজেপি ঘনিষ্ঠ। কিভাবে নিরপেক্ষ রিপোর্ট হতে পারে? রাজীব জৈন বলেছেন, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটের ইন্টেলিজেন্স ব্যুরো চিফ আতিফ রশিদ চলতি বছরে দিল্লির পুরভোটে লড়েছেন বিজেপির হয়ে। রুজুল বেন এল দেসাই 2017 সালে গুজরাটে বিজেপির প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াওয়ে অফিসার ইনচার্জ। রাজ্যের হলফনামা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপিও। এই ডিজি তার রিপোর্টের উপরে ভিত্তি করে, সিএসএর রিপোর্টের উপরে ভিত্তি করে 311টি স্থান পরিদর্শন তারা করেছিলেন। পুলিশের রিপোর্টের উপরে ভিত্তি করেই যেখানে তারা মানবাধিকার কমিশন কাজ করেছেন, তো সেইখানে পক্ষপাতদুষ্ট না বলে তারা হলফনামা পেশ করে বলুন যে কেউ মারা যায়নি। এদিকে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে যখন বিরোধীরা লাগাতার সুর চড়াচ্ছে, সেই সময় আদালতে রাজ্যের অবস্থান নিয়ে নতুন মাত্রা যোগ হলো এই মামলায়। বুধবার মামলার শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। ফের উত্তপ্ত ভাটপাড়া, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। স্থানীয় তৃণমূল যুব সভাপতি চন্দন দাসকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির। ভোট মিটলেও অশান্তি থামছে না ভাটপাড়ায়। সোমবার রাতে গুলি ও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, তৃণমূল যুব সভাপতি চন্দন দাসকে লক্ষ্য করে বোমা ও গুলি চালায় জনা কয়েক দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান তিনি। যখন ঘরে ঢুকি আমার মানে একটা সেন্সলেস অবস্থা হয়ে গেছিলো সেই সময়, অত জোর ধামাকা হয়েছে বলে। ঘরে ঢুকে দেখছি আমার হাতে চোট লেগেছে আঙুলে, এবং আমার ঘরে ওই ঘরটায় পুরো রক্ত ছড়াছড়ি, রক্ত ভরে গেছে, এবং দেয়ালে গুলি লেগেছে, দেয়ালে কিছুটা অংশ ভেঙে গেছে। হ্যাঁ, দেয়ালে গুলিটা লেগেছে এবং দেয়ালে কিছুটা অংশ প্লাস্টার ভেঙে গেছে সেই সময়। ঠিক আছে, এবার আমাকে লক্ষ্য করে হয়তো চালানো হয়েছিল, কিন্তু ঘটনা মানে আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আল্লাহর দোয়াতে আমি বেঁচে গেছি। হাতের চোটটা লেগে গুলিটা বেরিয়ে গেছে, গুলিটা দেয়ালে লেগেছে। হামলার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিক, সামনে পৌরসভা নির্বাচন, এখন পৌরসভা নির্বাচন আছে, এখন ভাবছে ওরা দুষ্কৃতী দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে ভয় দেখানো, নাকি যদি একটা যদি কিছু হয়ে যেত আজকালকে
তাহলে এলাকায় হয়তো অনেকে হয়তো বসে যেত। যদিও বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। উল্টে শাসক দলের গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা বলে অভিযোগ গেরুয়া শিবিরের। কে এইটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আজকে সময় বিজেপি অত সাহস নয় যারা এইভাবে চিঠি দিয়ে আক্রমণ করবে টিএমসি উপরে। এরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আজকে যা পরিস্থিতি হয়ে গেছে শুধু ভাটপাড়াই না, পুরো জেলাতে পুরো বাংলাতে একবারে সাধারণ মানুষ থাকতে পারছে না। ঘটনার পর থমথমে এলাকা। গুলি ও বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানা পুলিশ। সুকান্ত চট্টোপাধ্যায়, ভাটপাড়া। বীরভূমের নানুরে তৃণমূল অঞ্চল সভাপতিকে বটি দিয়ে কোপানোর অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির, তদন্তে নানুর থানার পুলিশ। বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহারে আক্রান্ত তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। বটি দিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ চট্টোপাধ্যায়কে কোপানোর অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি করে চরণ দাস, ইলেকশনেও বিজেপি করেছে এবং ওরই নেতৃত্বে ও মতিপুর বাড়ি, মতিপুরের আরও 2-3 জন পাশে ছিল। হঠাৎ করে মদের বোতল আর নিয়ে পার্টি অফিস থেকে আমি বেরোবো, আমার হোল টাইমার ছিল 2টো, বেরিয়ে আসছি। আমি বেরিয়ে যাব আর বোতলের মদটা গায়ে ছিটিয়ে দিয়ে আমাকে একবারে সপাটে চুটিয়ে দিয়ে। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা শাসক দলের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। ভোটের রেজাল্টের পর থেকে বিজেপি সমস্ত কার্যকর্তা কার্যত ঘর ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া, তৃণমূলের সন্ত্রাসে, তৃণমূলের দ্বারা তারা আক্রান্ত। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বিদ্যুৎ চট্টোপাধ্যায়। রক্তাক্ত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে নানুর ও বোলপুর থানার পুলিশ। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন মৃত্যু হল বিজেপি যুব নেতার। মৃতের নাম রাজু সরকার। অভিযোগ, বৈঠক চলাকালীন বচসার জেরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বিজেপি যুব নেতার মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে বচসা। অভিযোগ, সেই বচসার জেরে উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন যুব নেতা রাজু সরকার। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হেস্টিংস থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বিজেপি যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকারের মৃত্যুতে এবার অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করলো হেস্টিংস থানা। যে বেসরকারি হাসপাতালে তারকে মৃত ঘোষণা করা হয়, সেই বেসরকারি হাসপাতাল থেকে যোগাযোগ করা হয় হেস্টিংস থানার সঙ্গে। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বিজেপির বিরুদ্ধে কটাক্ষ শানিয়েছে তৃণমূল। সত্যি যদি নিজেদের মধ্যে লড়াইতে পার্টি নেতৃত্ব লড়াই করে, তার মধ্যে পার্টি অফিসের মধ্যে একজন নেতা মারা যায়, এটা কন্ডেম করার না, এটা দুঃখের, এটা শোকের। পশ্চিমবঙ্গে যেন এই দিন না আসে যে যারা নেতৃত্ব দেবে, যারা মানুষকে শান্তি দেবে, তারা নিজেরাই অশান্তি করছে। যদিও যুব নেতার মৃত্যুর কারণ হিসেবে সরকারি হাসপাতালের গাফিলতিকেই দুষছে বিজেপি নেতৃত্ব। সরকারের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারক একটি ঘটনা। রাজ্য সরকার সমস্ত কিছুর মধ্যে প্রতিহিংসা দেখে এবং রহস্যের একটা গন্ধ পায়। এক্ষেত্রেও তারা সেই কাজ শুরু করেছে। রাজ্য সরকারের মৃত্যুর জন্য যদি প্রকৃতই কাউকে দায়ী হয়, তাই হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, তাই হচ্ছে SSKM হসপিটাল। তাদের কাছে যখন রাজু সরকারকে নিয়ে যাওয়া হয়, তখন তারা কিছু প্রাথমিক কিছু ওষুধপত্র দেওয়ার পরেও তারা তাকে কিন্তু অ্যাডমিট করেনি। মঙ্গলবারও পুলিশ আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। সেই সঙ্গে বয়ান রেকর্ড করা হয় বিজেপি নেতাদেরও। বিজেপি যুব মোর্চার রাজ্য কার্যকারিণী সভা চলছিল, সেই সময় কিন্তু তিনি বিভিন্ন বিষয়ে সরব হয়েছিলেন। ও সোমবার বিজেপি যুব মোর্চার আরেকটি বৈঠকেও কিন্তু উত্তেজনা তৈরি হয় বলেই বিজেপি সূত্রে খবর। শম্ভুনাথ পালের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা।
প্রতিশ্রুতি দিয়েও বসানো হয়নি জলের ট্যাঙ্ক। প্রতিবাদে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রামে। রাজনৈতিক চর্চা তুঙ্গে। দ্রুত জলের ট্যাঙ্ক বসানোর কাজ শুরু হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। রাস্তার কাজের জন্য ভেঙে দেওয়া হয় ডেবরা গোলগ্রামের করন্ডা বাজারের জলের ট্যাঙ্ক। স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে নতুন ট্যাঙ্ক বসান, কিন্তু সেটি পরে ভেঙে দেন বাজারেরই এক ব্যবসায়ী। 15 দিনের মধ্যে নতুন ট্যাঙ্ক বসানোর প্রতিশ্রুতি দেন স্থানীয় তৃণমূল নেতা দীনবন্ধু মহাপাত্র। অভিযোগ, সময় পেরিয়ে গেলেও ট্যাঙ্ক বসানোর কাজ শুরু হয়নি। এরপরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার পড়ে করন্ডা বাজার এলাকায়। তৃণমূল নেতৃত্বের দাবি, কয়েকদিনের মধ্যেই ট্যাঙ্ক বসানোর ব্যবস্থা করা হবে। পোস্টার ও তো কিছু থাকবে এলাকায়, সবাই তো আর তৃণমূল নয়, তো কিছু লোক আছে যারা এই সমস্ত করে বেড়ানোর চেষ্টা করে, তাদের ডেভেলপমেন্টের অন্য কোনো চিন্তা ভাবনা নেই। ঘটনায় শাসক দলের ভূমিকার তীব্র নিন্দা করেছে বিজেপি। রাজনীতি আর উন্নয়ন দুটোর সঙ্গে দুটো বিষয় অঙ্গাঙ্গি জড়িত। সরকারে যারা থাকেন উন্নয়নের দায়িত্ব তাদের থাকে, এটা স্বাভাবিক। আর যারা উন্নয়ন থেকে বঞ্চিত হন তারা বিভিন্নভাবে সরকারের প্রতি আবেদন জানান, তার মধ্যে অন্যতম পোস্টারিং। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শাসক দলের যারা বিরোধী তারা উন্নয়ন চান না, তারাই পোস্টার দিচ্ছেন। জলের ট্যাঙ্ক নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে। সমস্যার দ্রুত সমাধান চাইছেন তারা। খড়গপুর থেকে সৈকত সাঁতরার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবারও জালে এক ভুয়ো আইপিএস। পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে 2 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। নীলবাতি গাড়ি সহ গ্রেফতার দক্ষিণেশ্বরের পিসি ব্যানার্জি লেনের বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্য। ঘটনার তদন্তে পুলিশ। ফের রাজ্যে ভুয়ো আইপিএস অফিসারের হদিশ। আইপিএস পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে 2 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার দক্ষিণেশ্বরের পিসি ব্যানার্জি লেনের বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্য। এলাকায় পুলিশ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন তিনি। পুলিশে আছে এটুকু জানতাম, এছাড়া এখানে কিসে আছে সে একমাত্র প্রশাসন বলতে পারবে, সে আমরা তো বলতে পারবো না। বাড়িতে রীতিমতো অফিস চালাতেন গ্রেপ্তার হওয়া রাজর্ষি ভট্টাচার্য। ধৃতের অফিস কর্মীর দাবি, এ কাজ করতেন রাজর্ষি ভট্টাচার্য। থাকেন যেহেতু এখন আপনারা টিভিতেও দেখাচ্ছে সব যে ভুয়ো আইপিএস অফিসার, আর উনি যদি পুলিশে থাকেন, উনি যদি রয়ে থাকেন, নিশ্চয়ই ওনার ডিপার্টমেন্ট সেন্ট্রাল থেকে কিছু ব্যবস্থা করবে। রাজর্ষি ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা তোলা চাওয়ার অভিযোগ বিশ্বাস করতে পারছেন না ধৃতের বাড়ির পরিচারিকা। সত্যি ভালো লোক, ওনার কোনো তুলনা হয় না। উনি কারোর থেকে 1 পয়সা নেবার লোক না। আমরা মনে করছি উনি ওনাকে একটু ফাঁসিয়েছে, কেউ নিশ্চয়ই ফাঁসিয়েছে। উনি এরকম লোকটা, উনি সত্যি ভালো লোক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজর্ষি ভট্টাচার্যের বিরুদ্ধে এর আগেও এক ব্যক্তিকে বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। নীল বাতি লাগানো গাড়িতে ঘুরতেন গ্রেপ্তার হওয়া রাজর্ষি ভট্টাচার্য। তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে অনেক ক্ষেত্রে স্কুলের পক্ষ থেকে রেজাল্ট পাঠানোর ভুলে ফলাফল খারাপ হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষগুলি। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সরকারের নির্দেশিকা মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিলিগুড়িতে এবার খোঁজ মিলল করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর। শহরের 5 বাসিন্দার শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি 2 জনের শরীরে নতুন একটি ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলেও জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। হাওড়ার সলুপ পঞ্চায়েত এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা। প্রতিবাদে সলুপ 2 নম্বর পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে দেন গ্রামবাসীরা। এর জেরে আটকে পড়েন বেশ কিছু পঞ্চায়েত কর্মী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় ডোমজুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার। ফুলমালঞ্চ গ্রামের শহীদুল ইসলামের বাড়ির বাগান থেকে একটি ব্যাগ ও একটি ড্রামে প্রায় 40টি বোমা উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। করোনা পরিস্থিতিতে প্রত্যন্ত গ্রাম থেকে শহরের স্বাস্থ্য পরিষেবার বড় দায়িত্ব সামলেছেন আশাকর্মীরা, কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিদান পাননি বলেই তাদের দাবি। স্থায়ী বেতন ও বেতন বাড়ানোর দাবিতে বর্ধমানের স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভে সামিল আশাকর্মীরা। মাদ্রাসা পড়ুয়াদের রাজ্য উচ্চ শিক্ষা সংসদের অন্তর্গত স্কুলে ভর্তিতে বাধার অভিযোগ কোচবিহারের রামভোলা স্কুলের বিরুদ্ধে। মাদ্রাসায় 10ম পাশ করা একাদশে পড়ুয়াদের ভর্তির ফর্ম দিতে অস্বীকার করে স্কুল। অভিযোগ পড়ুয়াদের।
রাজ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভ অব্যাহত। পুরুলিয়ার মফস্বলের RKTM স্কুলের পড়ুয়ারা তালা বিক্ষোভ দেখায় শিক্ষকদের, তালা দিয়ে নম্বর বাড়ানোর দাবিতে তালা বন্ধ করে দেওয়া হয় শিক্ষকদের। করোনা বিধি মেনে নানুরে পালিত হলো শহীদ দিবস। 2000 সালে নানুরের সুচপুর গ্রামে 11 জনের হত্যার ঘটনায় প্রতি বছর 27 জুলাই শহীদ দিবস পালিত হয়। মঙ্গলবার বিধায়ক বিধানচন্দ্র মাঝির উপস্থিতিতে পালিত হয় দিনটি।